আজকে আচ্ছা। যেই হচ্ছে ট্রানজেকশনটা দেখব, সেই ট্রানজেকশনের এখানে দেখেন ডেফিনেশনটা বলছে যে ট্রানজেকশন ইজ এ ইউনিট অফ প্রোগ্রাম এক্সিকিউশন দ্যাট অ্যাক্সেসেস অ্যান্ড পসিবলি আপডেটেড ভেরিয়াস ডাটা আইটেমস। তো যদি আমরা একটু রিয়েল লাইফের কথা চিন্তা করি, আমরা যখন এটিএম মেশিনে কার্ড পাঞ্চ করি তখন কিন্তু শুরুতেই যে ডাটাবেজে আমাদের কিন্তু একটা অ্যাভেলেবল ব্যালেন্স কিন্তু সে একবার চেক দেয় সেখান থেকেই। এবং চেক দেওয়ার পর আপনি যদি ধরেন আপনি 5,000 টাকা সেখান থেকে ক্যাশ উইথড্র করতে যাচ্ছেন, কিন্তু আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে যদি 4,000 টাকা থাকে, তখন কিন্তু সে বলে দেয় যে আপনার কাছে অ্যাভেলেবল পরিমাণের টাকাটা নাই। তাহলে অ্যাভেলেবল পরিমাণ টাকাটা নাই এইটা কখন সে বলতে পারছে? যখন সে দেখে যে আপনার ব্যালেন্স চেক করার পরেই কিন্তু, ঠিক আছে? সুতরাং সে কিন্তু ডাটাবেজে একবার ভিউ করছে যে আপনার কতটুকু অ্যাভেলেবল ব্যালেন্স আছে। তারপরেই কিন্তু সে ওইটা দেখাতে পারছে যে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন নাকি হচ্ছে যতটুকু আছে তার মধ্যে থেকে আপনার ডিডাকশন হবে কিনা। তো যদি আপনি 5,000 টাকা থাকে আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে, 5,000 টাকা আপনি চাচ্ছেন, দেখা যাবে যে ওই যে 500 টাকা কিছু হয়তো ছাড়টার থাকে, সেই অনুযায়ী 4,000 পর্যন্ত আপনি তুলতে পারছেন। এখন এর চাইতে বেশি ধরুন 5,000 টাকা অ্যাভেলেবল ব্যালেন্স আপনি তুলতে চাচ্ছেন 10,000 টাকা, সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না। সুতরাং ডাটাবেজে কিন্তু একবার চেক দিচ্ছে বলেই না কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, ঠিক আছে? আবার ধরুন আমরা কী কাজ করি, যে আমরা বিভিন্ন রকম যে অ্যাপসগুলো ইউজ করি। অ্যাপস বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন সিটি ব্যাংকের জন্য সিটি টাচ, ইসেবের জন্য যে ইউনিট, এগুলো যে ইউজ করছি, এগুলোর মাধ্যমে আমরা যখন এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার করছি, কি হচ্ছে, একজনের অ্যাকাউন্ট থেকে টাকাগুলো ডিডাকশন হচ্ছে, আরেকজনের অ্যাকাউন্টে যে অ্যাডিশন হচ্ছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। ঠিক আছে, মানে আপনার ব্যালেন্সটা প্রতিনিয়তই কিন্তু আপডেট হচ্ছে, একই রকম কিন্তু থাকছে না। ট্রানজ্যাকশনের আগে এবং পরে দেখা যাচ্ছে যে একজনের ব্যালেন্স একরকম হচ্ছে, পরে আরেকজনের ব্যালেন্স আরেক রকম হচ্ছে, এরকম টাইপের ব্যালেন্সে কিছুটা চেঞ্জ আসছে। এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। ঠিক আছে, তো এখানে ইউনিট অফ প্রোগ্রাম এক্সিকিউশন বলতে বোঝাচ্ছে যে কারো কাছ থেকে, একজনের কাছ থেকে কিছু পরিমাণ টাকা কমে গেল, ওইটা মাঝখানে প্রসেস হলো, আরেকজনের কাছে যে অ্যাড হয়ে গেল, এই জিনিসগুলোকে বলা হচ্ছে এক একটা ইউনিট অফ প্রোগ্রাম। এবং এগুলো পুরোটা কমপ্লিট করার মাধ্যমে সেই জিনিসটাই হচ্ছে ট্রানজ্যাকশন। তো এখানে হচ্ছে একটা এক্সাম্পল আকারে দেখানো হয়েছে যে ট্রানজ্যাকশন জিনিসের, যে ধরেন অ্যাকাউন্ট এ থেকে অ্যাকাউন্ট বিতে একটা ট্রানজ্যাকশন হবে। ঠিক আছে, দেখেন বলতে ট্রানজ্যাকশন টু ট্রান্সফার $50 ফ্রম অ্যাকাউন্ট এ টু অ্যাকাউন্ট বি। এখন এখানে দুইটা জিনিস আমরা একটু দেখব, যে রিড এবং রাইট। রিড বলতে কি বোঝাবে? রিড বলতে জিনিসটা বোঝাবে যে আপনি ডাটাবেজে কোনো একটা জিনিস জাস্ট দেখবেন। ওই যে যেমন বললাম যে মেশিনটা দেখছে কি যে আপনার অ্যাভেলেবল ব্যালেন্স কত আছে, সে কিন্তু ওইখানে শুরুতেই আপডেট করে ফেলছে না কিছু, জাস্ট দেখছে যে আপনার ব্যালেন্সটা কত। এই ব্যালেন্স রিড করাটা বা ডাটাবেস থেকে ডাটাগুলো জাস্ট ভিউ করাটাকে আমরা বলবো রিড করা। আর যদি কোনো কিছু আমি আপডেট করি, আপনার আছে ধরেন 50 টাকা, সেখানে আমি আপডেট করে করে দিলাম 100 টাকা বা 25 টাকা, এই জিনিসগুলো যদি আমি আপডেট করি তখন সেটাকে বলা হবে রাইট করা। এই দুটো একটু মাথায় রাখবেন, ট্রানজেকশানের প্রতিটা টার্ন করার সময় এই দুটো আমাকে লাগবে। রিড মানে হচ্ছে জাস্ট ভিউ, নো আপডেশন, কিন্তু যদি রাইট করি সেখানে আমার কিছু জিনিস আপডেট করতে হবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে পার্থক্য। তো শুরুতে আমরা একটু জিনিস দেখি, যখন আমরা দেখবো যে এরকম আপনারা কি দেখতে পাচ্ছেন তো নাকি, এখানে লেখা আছে কি রিড অফ এ, তার মানে হচ্ছে এর যে ব্যালেন্স সেটা আমি জাস্ট রিড করবো। তাহলে রিড যদি করি তাহলে আমি সেখানে কত ভ্যালু পাবো? রিড করলে ডাটাবেস থেকে কত ভ্যালু পাবো? নিলয়, নিলয় একটু রেসপন্স করবেন আমার সাথে, ঠিক আছে? জাস্ট বলেন যে যখন আমি শুধু রিড অফ এ দেখছি তখন ডাটাবেস থেকে আমি কি দেখতে পারবো, অ্যামাউন্টটা কত থাকবে? স্যার, এ $50 বা পঞ্চাশ ডলার এর ভ্যালু $50। হ্যাঁ, $50 থাকবে। ওকে, এরপরে দেখেন লিখছে যে এর ভ্যালুটা এখন চেঞ্জ করার মতন অবস্থা চলেছে। সেটা কি, যে এ থেকে $50 কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? মানে এর ভ্যালু $50 ঠিক না, যেখানে দেখেন আমাকে রিড অফ এ বলতে বোঝাবে যে এর যে ব্যালেন্স, অ্যাভেলেবল যে ব্যালেন্স সেটা হচ্ছে আমাকে দেখাবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু হোয়াইট বোর্ডে নিয়ে যাই, এখানে হচ্ছে স্লাইড দেখে বললে একটু সমস্যা হবে, আমি বোর্ডে নিয়ে যাই তাহলে সুবিধা হবে।
আচ্ছা দেখেন এখানে জিনিসটা হচ্ছে কি, যে আমি ওই ট্রানজ্যাকশনের পুরোটাই লিখে দিই। এখানে হচ্ছে রিড অফ এ, এটা হচ্ছে আমার একটা ইউনিট অফ প্রোগ্রাম, ঠিক আছে, এগুলোই হচ্ছে একটা ইউনিট অফ প্রোগ্রাম। শুরু থেকে রিড অফ এ, তারপরে দেখেন এ এর ভ্যালুটা আপডেট করছে, এ ইকুয়াল টু এ এ -50, এটা হচ্ছে। তারপরে 3 নম্বরে কী হচ্ছে, যে এটাকে রাইট করছে, রাইট অফ এ। 4 নম্বরে এসে রিড অফ বি। 5 নম্বরে বি এর ভ্যালুটা আপডেট করছে, বি +50। 6 নম্বরে এসে রাইট অফ বি। ওকে, এখন প্রত্যেকটা ধাপে কী কী জিনিস হচ্ছে, এখন একটা জিনিস চিন্তা করি, আমাদের পার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে, এই দুইটা হচ্ছে পার্সন। তাহলে এর ভ্যালুটা -50 তে রাইট করলো। হ্যাঁ দাঁড়ান, আমি আর বি এর প্রত্যেকটা প্রোগ্রামই দেখাচ্ছি। হ্যাঁ, শুরুতে একটু দেখেন যে এর কাছে আমি ধরে নিলাম $100 আছে, এ এর কাছে আছে $100 আর বি এর কাছে হচ্ছে $200। এখন মনে করেন কেউ কোনো ট্রানজ্যাকশন করলো না, তাহলে দুজনের কাছে টোটাল কত ডলার আছে এখন? এ প্লাস বি, টোটালি $100। না, এ এর কাছে আছে হচ্ছে 100, বি এর কাছে হচ্ছে 200, ঠিক আছে, শুরুতেই $300। $300 টোটালি। এখন দেখেন যদি রিড করা বলি, তাহলে ডাটাবেস থেকে শুধু দেখবে কত ডলার, সে শুধু দেখবে হচ্ছে $100, যেহেতু আমি লিখছি কি রিড অফ এ, মানে এর কতটুকু ব্যালেন্স সেটাই শুধু রিড করবে। তাহলে এখানে কত সে দেখবে? $100 শুরুতেই। এটা কোনো আপডেট হবে না, এটা শুধু জাস্ট দেখবে, ভিউ করবে জিনিসটা, ঠিক আছে। তাহলে দেখবে কত? $100, মানে তার যা ব্যালেন্স, প্রথম ব্যক্তির যে ব্যালেন্স সেটা শুধু সে দেখবে। বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এর পরের লাইনে কি হলো? পরের লাইনে সে কিন্তু আপডেট করছে। এখন এই যে আপডেটেশনটা হচ্ছে, এটা হচ্ছে কি মেমোরিতে যা সেভ করে, ডাটাবেজে ডিরেক্টলি চলে যায় না। এই জিনিসটা যে আপডেট করছে, এই কাজটা কোথায় হবে? র্যামে বা মেমোরিতে বা বাফারে আমরা বলতে পারি। সেখানে হচ্ছে র্যামে কাজটা হবে কি, যে 100 - 50, এটা হচ্ছে না। তাহলে এখানে কত হলো এর ভ্যালু? এর ভ্যালু শুরুতে ছিল 100, এখন এর ভ্যালুটা কত হচ্ছে? 50 হচ্ছে সেকেন্ড লাইনে। কিন্তু এটা কিন্তু আমি ডাটাবেজে চেঞ্জ করিনি, ঠিক আছে। এই যে ধরেন এখানে যদি আমি একটা ডাটাবেস ডিসপ্লে করি, সেই ডাটাবেসে এ এর ভ্যালু শো করবে হচ্ছে 100, বি এর ভ্যালু শো করবে হচ্ছে 200। এখন আমি যখন রিড এ করবো, তখন সে দেখবে কত? 100, এর ভ্যালু রিড অফ এ কত? 100। পরের লাইনে আমি কি করলাম, যে এর ভ্যালু আপডেট করে 50 কমাই দিলাম। এই যে কমাই দিচ্ছি, এটা ধরেন মেমোরিতে আমি আপডেট করছি। মেমোরি বলে আরেকটা জিনিস আছে, সেখানে এর ভ্যালু খালি করছি, চেঞ্জ করে দিয়ে 50 করছি, কিন্তু এটা ডাটাবেজে আমি শো করিনি। আবার যদি আমি রিড এ করি, ডাটাবেজে যদি আবার দেখতে যাই, তখন কিন্তু আবার 100ই দেখব। যতক্ষণ না আমি ডাটাবেজ, মেমোরি থেকে ডাটাবেজে যতক্ষণ না নিব, ততক্ষণ পর্যন্ত আমার রিড অফে বারবার 100ই দেখাতে থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এই জিনিসটা বুঝলাম, যে এটা যখন আমি 50 করলাম, এটা হচ্ছে এইখানে চেঞ্জ হচ্ছে, মেমোরিতে এই ভ্যালু আসছে। এরপরে দেখেন যখন আমি রাইটে করে ফেলবো, এই রাইটে মানে জিনিসটা বোঝাবে যে মেমোরিতে যে ভ্যালুটা আমি রাখলাম এর, সেই ভ্যালুটা এখন ডাটাবেজে চলে যাবে। তাহলে এখন ডাটাবেজে এর ভ্যালু কি আর 100 থাকবে? এখন কত হবে? 50 হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে 100 কেটে দিয়ে 50 করবে। রাইটের কাজটা হচ্ছে এটা, এই আপডেট করে দেবে, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা এখন দেখি যে রিড অফ বি। রিড অফ বি বলতে কি বোঝাবে? ভ্যালু কত হবে? 200 হবে। ওকে, এখন বি আপডেট করছে, তাহলে বি এর ভ্যালু এখন কত হবে? 250। এই 250 কি ডাটাবেজে হবে না কোথায় হবে? র্যামে হবে। সুতরাং এটা 250 এখানে ডিসপ্লে করবে। তারপরে যখন রাইট অফ বি করছি, তখন এই বি এর ভ্যালুটা কোথায় চলে যাবে? ডাটাবেজে। তখন ডাটাবেজে শো করবে কত? 250। হ্যাঁ, এবার কি বোঝা গেল ট্রানজ্যাকশনের যে ইউনিট অফ প্রোগ্রাম বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমরা যখন হচ্ছে যে ট্রানজ্যাকশন করি, সব সময় কি ট্রানজ্যাকশন স্মুথলি চলে? মানে আপনি টাকা সেন্ড করলেই চলে যাচ্ছে এমনটা নাও হতে পারে, ম্যাক্সিমাম কেস হবে, তবে অনেক সময় নাও হতে পারে। যদি না হয়, এখন কী কী কারণে না হতে পারে? অনেক রকম কারণ হতে পারে। আপনার হার্ডওয়্যার ফেলোরের কারণ হতে পারে, সিস্টেম ক্র্যাশ করতে পারে, ঠিক আছে। এখন যদি এরকমটা হয়, তখন কি করে, যে রোল ব্যাক করে। আপনি দেখবেন যে আপনার কখনও যদি এমন হয় যে আপনার ট্রানজ্যাকশন হয়ে গেছে, আপনার অ্যামাউন্ট থেকে টাকা ডিডাক্ট হয়ে গেছে, কিন্তু অন্য জায়গায় টাকা অ্যাড হয় নাই, তখন দেখবেন কিছুক্ষণ পরে আবার রোল ব্যাক করে আপনার অ্যাকাউন্টে আবার কিছুক্ষণ পরে চলে আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখবো যে কখন এরকম হয়, যে রোল ব্যাকগুলো কীভাবে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে এই ট্রানজ্যাকশনের কনসেপ্টের মধ্যে দেখানো হবে। মেইন কনসেপ্টটা তো বোঝা গেল না, ট্রানজ্যাকশন কীভাবে হচ্ছে, রিড রাইটের ব্যাপারগুলো। আচ্ছা, মাঝখানে হচ্ছে মেমোরি একটা কাজ করবে। যতক্ষণ পর্যন্ত আমি রাইট অফ এ বা রাইট অফ বি না লিখবো,
ততক্ষণ পর্যন্ত মেমোরির ভ্যালুটা ডাটাবেজে যাবে না। এটাই হচ্ছে মেন কনসেপ্ট ট্রানজ্যাকশনের। ক্লিয়ার এই পর্যন্ত? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আবার একটু স্লাইডে ব্যাক করি। আচ্ছা, আমরা হচ্ছে এই এক্সাম্পলটা দেখলাম পুরোটাই। এখানে দেখেন যে টু মেন ইস্যুস টু ডিল উইথ, আমাদের ফেলোর কীভাবে আসতে পারে, হার্ডওয়্যার ফেলোরের কারণে আসতে পারে, সিস্টেম ক্র্যাশ আসতে পারে। যেমন আমি এ থেকে টাকা ডিডাক্ট হয়ে গেল, বিতে দেখা গেলো সেটা অ্যাড হলো না, এরকম একটা হতে পারে। আবার অনেক সময় কী হতে পারে যে অ্যাট এ টাইম অনেকগুলো ট্রানজ্যাকশন হওয়ার কারণে দেখা গেলো কনকারেন্ট যে এক্সিকিউশন, সেখানে একটা কোনো ঝামেলা হলো, যে অ্যাট এ টাইম ধরুন 100-200 জন মানুষ একই এটিএমে বলতে যে একই ব্যাংকের আন্ডারে কাজ করছে। 100-200 তো যদি সমস্যা হয় না, ধরেন মিলিয়ন একসাথে যদি হিট করে তখন দেখা যায় কিছু সমস্যা হতে পারে, দেখা গেলো সার্ভারের সমস্যা হতে পারে। এটার কারণে দেখা গেলো ট্রানজ্যাকশানে কিছুটা প্রবলেম হয় কিছু সময়ের জন্য। ওকে, এখানে হচ্ছে দেখেন একটা ফান্ড ট্রান্সফারের এক্সাম্পল দেখানো হচ্ছে সেই আগের জিনিসটাই। আমরা হয়তো যে ট্রানজ্যাকশানের একটা প্রপার্টি আগে ক্লাসে হয়তো লাস্ট যেখানে শেষ করছিলাম সেখানে হয়তো দেখছিলাম কয়েকটা প্রপার্টি আছে যেটাকে বলা হয় অ্যাসিড প্রপার্টি। ঠিক আছে, তো অ্যাসিড প্রপার্টির এতে একটা টার্ম ছিল, সেটাকে বলা হতো যে অ্যাটমিসিটি। তো অ্যাটমিসিটি জিনিসটা কি সেটা একটু দেখি। এখানে বলা হচ্ছে যে অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট। অ্যাটমিসিটি রিকোয়ারমেন্ট বলতে বোঝানো হচ্ছে দেখেন যে ইফ দ্য ট্রানজ্যাকশন ফেলস আফটার স্টেপ 3, স্টেপ 3টার কি, যে রাইট অফ পে, মানে ডাটাবেজ আমি অলরেডি আপডেট করে ফেলছি, এর ভ্যালু 50 দিয়ে রাখছি। ঠিক আছে, মানে এর পরে ট্রানজ্যাকশন ফেল করলো, মানে কি এখানে যে 3 নাম্বার স্টেপ আছে এই পর্যন্ত আপনার ট্রানজ্যাকশন হয়ে গেছে, মানে এ থেকে টাকা কেটে ফেলছে, এরপরে কী হলো, ট্রানজ্যাকশন ফেল করে ফেললো। এখন বলে যে বিফোর স্টেপ 6 মানি উইল বি লস্ট লিডিং টু অ্যান ইনকনসিস্টেন্ট ডাটাবেজ স্টেট। যদি এরকমটা হয় তখন কি হবে, যে স্টেপ 6-এর আগেই যদি এই কাজটা হয়ে যায়, যে এখান থেকে ট্রানজ্যাকশানটা চলে গেছে, মানে লস হয়ে গেছে, তখন কি হবে, লিডিং টু এ ইনকনসিস্টেন্ট ডাটাবেজ স্টেট। ইনকনসিস্টেন্ট জিনিসটা কেন আসছে, দেখেন আমরা যখন এ এর ভ্যালু 100 নিয়েছিলাম, বি এর ভ্যালু 200 নিয়েছিলাম, তখন কি হচ্ছিল জিনিসটা, দুইটা মিলে যদি আমরা চিন্তা করি, এ এর ব্যালেন্স এবং বি এর ব্যালেন্স কত হয়, টোটাল 300। যখন আমাদের ট্রানজ্যাকশানটা হয়ে গেল তখন এ এর ভ্যালু ছিল 50, বি এর ভ্যালু হয়ে গেল 250। দুইটা মিলে কত হচ্ছে ট্রানজ্যাকশানের পরে, 300। তাহলে দেখেন ট্রানজ্যাকশানের আগেও 300, ট্রানজ্যাকশানের পরেও 300, তাহলে দুইটা কি কনসিস্টেন্ট হচ্ছে না, সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, একই রকম ধারাবাহিকতা বজায় রাখছে। সুতরাং যদি আমরা কোনো জায়গায় ট্রানজ্যাকশান দেখি, ট্রানজ্যাকশানের আগে এবং ট্রানজ্যাকশানের পরে এই কনসিস্টেন্সিটা মেনটেন করে ডাটাবেজে এমন সবসময় সঠিক থাকবে। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা স্টেপের পরে যদি ট্রানজ্যাকশানটা ফেল করে বসে, তাহলে কিন্তু এই যে ইনকনসিস্টেন্ট অবস্থায় চলে যাবে ডাটাবেজে। কীভাবে, এর থেকে 50 টাকা ডিডাক্ট হয়ে গেছে, কিন্তু বিতে যে সেটা কিন্তু অ্যাড হওয়ার সুযোগ পায়নি, বিতে কিন্তু আবার রিড বি করলে ওই 200 দেখাবে। তাহলে ট্রানজ্যাকশনের আগে ছিল 300, ট্রানজ্যাকশনের পরে যদি ওখানে ফেল করে তাহলে ডাটাবেজে কত দেখাবে, এর জন্য 50, বি এর জন্য 200, তাহলে হবে কত, 250। 300 আগে, পরে দেখা যায় 250, তাহলে তো ইনকনসিস্টেন্ট হয়ে গেল। কিন্তু ট্রানজ্যাকশন আগে এবং ট্রানজ্যাকশনের পরে দুইটা কিন্তু সবসময় সেম থাকতে হয়। এই যে দুইটা জিনিস যে সেম থাকতে হয় ট্রানজ্যাকশন আগে পরে, এইটাকে বলা হচ্ছে অ্যাটমিসিটি। বুঝা যাচ্ছে জিনিসটা, নাকি আরেকবার বলবো, বলেন? হ্যাঁ, আরেকবার বলি, এটা বুঝতে পারছে অনেকে, মনে বুঝে নাই। আমি হচ্ছে তাহলে এক্সাম্পল আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওটা বোর্ডেই দেখাই। আচ্ছা দেখেন, আমাদের যে ট্রানজ্যাকশান হচ্ছে, সে এ শুরুতেই তার কাছে ছিল হচ্ছে $100, বি এর কাছে ছিল হচ্ছে $200। ওকে নীলুফা, আপনি বলবেন যখন আমি রিড করব শুরুতেই, তখন রিড অফ এ লিখলাম, আমাকে কত দেখাবে, 100 দেখাবে। যদি রিড অফ বি করি তখন কত দেখাবে,
200। আচ্ছা 200। আচ্ছা একটু, হ্যাঁ রিড অফ এ করলে 100, রিড অফ বি করলে 200। ওকে, এখন আমরা যদি ট্রানজ্যাকশনটার আগে চিন্তা করি তাহলে আমাদের এ প্লাস বি টোটাল কত হয়? 300। 300। এখন ধরেন এ কী করলো, এ থেকে কিছু জিনিস ডিডাক্ট করে দিল, তাহলে এই কোডটা আমি ধরে নিলাম A-50। A-50 করলে কত হবে এখন? 50, তাই তো? কারণ এর ভ্যালু আপনি 100 ধরে নিয়েছেন, তাহলে এখানে 50 হবে। এই 50 জিনিসটা থাকবে হচ্ছে র্যামে। এরপরে যখন আপনি এখানে রাইট অফ এ করবেন তখন সেই জিনিসটা আপডেট হয়ে কোথায় চলে যাবে? ডাটাবেজে। ঠিক আছে, এই জিনিসটা হলো ডাটাবেজে আপডেট করলো। ওকে, তাহলে এই যখন আমি এটার পরে আবার রিড অফ এ করতে যাব তখন আমাকে ডাটাবেজে কত শো করবে এখন? 50 শো করবে। ওকে, 50 শো করলো। তো এই ধরেন যে এই রাইট অফ এ এই স্টেপের পরে আমার ট্রানজ্যাকশান ফেল করে গেছে, তখন অলরেডি ডাটাবেজে শো করছে কত? 50 এর জন্য, কিন্তু বি এর জন্য আগে থেকে ডাটাবেজে ছিল 200। তাহলে টোটাল কত আসছে তার জন্য? এ প্লাস বি 250। 250। ওকে, তাহলে দেখেন যে আমার আগে ছিল 300, পরে হলো 250, দুটো কি কনসিস্টেন্ট হচ্ছে? একই রকম কি হচ্ছে? হচ্ছে না। এই জিনিসটাকে বলা হচ্ছে ইনকনসিস্টেন্ট ডাটাবেজ স্টেট। এটাকেই বলা হচ্ছে ইনকনসিস্টেন্ট। দুটো যদি সমান না হয় সেটাকে বলা হবে ইনকনসিস্টেন্ট ডাটাবেজ স্টেট। এবার কি বোঝা গেল নীলুফা? আবার আমরা আগের যে এক্সাম্পলটা দেখছিলাম, সেখানে হচ্ছে এ রিড অফ এ যখন করছিলাম তখন ধরেন ছিল হচ্ছে 100, এ ইকুয়াল টু করলাম হচ্ছে A-50, যেটা চেঞ্জ হয়ে হলো 50, রাইট অফ এ করলে হয়ে যাচ্ছিল হচ্ছে 50, সেটা ডাটাবেজে আপডেট হয়ে যাচ্ছিল। এরপর আবার কি রিড অফ বি করছি, রিড অফ বি করলে সেটা হবে 200। যখন বি এর ভ্যালু আপডেট হচ্ছে, বি যখন ট্রানজ্যাকশান কমপ্লিট করছে তখন এই 50টাই তো এর কাছে আসছে, তখন এটা হচ্ছে কত? 250, যেটা হচ্ছে র্যামে। এরপর রাইট অফ বি করলে সেটা চলে যাচ্ছে ডাটাবেজে, শো করবে কত? 250। তাহলে বি এর ভ্যালু আসছে হলো 250, এর ভ্যালু হচ্ছে 50, এই 50 বি 250, তাহলে টোটাল কত হয়? এ প্লাস বি করলে 300। তাহলে দেখেন আমার ট্রানজ্যাকশনের আগে কত ছিল? এ ছিল 100, বি ছিল 200, টোটাল 300। সুতরাং আগে এবং পরে কিন্তু দুইটা সেম। এটাকে বলা হবে কনসিস্টেন্ট। ঠিক আছে, তো ট্রানজ্যাকশনের ব্যাপারে একটা জিনিস আপনাকে শিওর হইতে হবে যে আমি কখনোই পার্শিয়ালি এক্সিকিউটেড ট্রানজ্যাকশন হবে না। ট্রানজ্যাকশন যদি হয় দুই সাইডেই হবে, এদিক থেকে ডিটেক্ট করবে, ওদিক যে অ্যাড হবে, তাহলে কিন্তু কনসিস্টেন্ট স্টেটে থাকবে। এটাকেই বলা হচ্ছে হলো অ্যাটমিসিটি প্রপার্টি। ক্লিয়ার এখন অ্যাটমিসিটি জিনিসটা? ওকে, এখন হচ্ছে আমরা আরেকটা প্রপার্টি দেখব, সেটাকে বলা হচ্ছে ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি জিনিসটা কি? ডিউরেবিলিটির বাংলা যদি করতে চাই তাহলে দাঁড়ায় এরকম যে স্থায়িত্ব। এখন ধরেন যে ট্রানজ্যাকশান হয়ে গেল, ওই এ এর ভ্যালু আপডেট করে হয়ে গেল হচ্ছে 50, বি এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 250 ট্রানজ্যাকশনের পরে। এখন এই যে চেঞ্জটা আসলো না ডাটাবেজে, যে আপডেটটা আসলো না, এই আপডেটটা কিন্তু পরবর্তী যতক্ষণ না পর্যন্ত আপনার ট্রানজ্যাকশান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা কিন্তু সেম থাকবে। এমন তো হয় না যে হঠাৎ করে ব্যালেন্স আপনার বেড়ে গেল, 50 থেকে 100 হয়ে গেল, হঠাৎ করে 250 থেকে 300 হয়ে গেল, কিংবা 250 থেকে 200 হয়ে গেল। এরকমটা কখনো কিন্তু এমনি এমনি হবে না যদি আপনি ট্রানজ্যাকশান না করেন। এমন কি হয় নাকি? সুতরাং ডিউরেবিলিটি জিনিসটা বলতে এমন বোঝাবে যে যদি আপনার ট্রানজ্যাকশানটা পুরোপুরি কমপ্লিট করে এবং যদি কোনো সফটওয়্যার এবং হার্ডওয়্যার কোনো রকম ফেলোর না হয়, সিস্টেম ক্র্যাশ না হয়, পুরোপুরি ট্রানজ্যাকশান যদি কমপ্লিট হয়, তাহলে যে ভ্যালুটা আসলো ডাটাবেজে, যে জিনিসটা আপডেট হলো, সেই ভ্যালুটা ডিউরেবিলিটি থাকবে একটা, মানে এটা স্থায়িত্ব থাকবে নেক্সট ট্রানজ্যাকশান পর্যন্ত। ক্লিয়ার এটা? এটাকে বলা হচ্ছে ডিউরেবিলিটি। মানে পরবর্তী ট্রানজ্যাকশান না হওয়া পর্যন্ত এই ভ্যালুগুলো এরকমই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা যে অ্যাটমিসিটিতে যেমন দেখলাম
ঠিক সেরকমই হচ্ছে কনসিস্টেন্সি বলে আরেকটা প্রপার্টি আছে, কনসিস্টেন্সি রিকোয়ারমেন্ট। যেমন অ্যাটমিসিটিতে যেটা বললাম যে ট্রানজ্যাকশন যদি হয় প্রপারলি ট্রানজ্যাকশনটা হবে, না হলে কিন্তু সেই ট্রানজ্যাকশনটা হবে না, রোল ব্যাক করে চলে আসবে। ঠিক হচ্ছে কনসিস্টেন্সি রিকোয়ারমেন্টেও জিনিসটা সেম, যে হচ্ছে ওই ট্রানজ্যাকশন আগে এবং পরে যে সামটা হয় সেটা কিন্তু হচ্ছে সেম জিনিসই থাকে। আমরা হচ্ছে অ্যাটমিসিটিতে যেমনটা দেখলাম, ট্রানজ্যাকশন যদি নাই হয় তাহলে তো আপনার ওই জিনিসটা অ্যামাউন্ট সেম থাকার প্রশ্ন আসে না। সুতরাং অ্যাটমিসিটি প্রপার্টি যদি থাকে তাহলে কনসিস্টেন্সি প্রপার্টিটাও ওখানে হচ্ছে আপনার অবশ্যই থাকবে। ঠিক আছে, মানে ডাটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ডাটাবেসটা সবসময় কনসিস্টেন্ট থাকবে। এরপরে হচ্ছে আচ্ছা, আপনারা হচ্ছে আমার স্ক্রিনে কি টাচ করছেন নাকি? আচ্ছা, এবার ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে যে আইসোলেশন আরেকটা প্রপার্টি আমরা একটু দেখি যে আইসোলেশন প্রপার্টিটা জিনিসটা কি। আইসোলেশন প্রপার্টিটা হচ্ছে হ্যাঁ, ধরেন আমরা যখন আচ্ছা বারবার এভাবে কে টাচ করছি স্ক্রিনে। আচ্ছা, আইসোলেশন যে প্রপার্টি সেটা হচ্ছে যে ধরেন আপনি যখন এটিএমে একজন কার্ড পাস করছে, সাথে সাথে কিন্তু আরেকজন এমডি হাবিবুর রহমান, আচ্ছা আপনি আপনি হচ্ছে কোনো একটা স্ক্রিন টাচ করছেন বারবার। আচ্ছা, আইসোলেশন যে প্রপার্টি সেটা হচ্ছে ধরেন কোনো একটা ট্রানজ্যাকশন চলছে, টি1 যদি এক্সিকিউট করে, টি1 যদি হচ্ছে টি1 একটা ট্রানজ্যাকশন ধরে নিলাম, সেটা যখন কাজ করছে এট এ টাইম অন্য কোনো ট্রানজ্যাকশন ধরেন সেটা যদি টি2 বা টি3, সেটা হচ্ছে এক্সিকিউশনে চলতে পারবে না। ঠিক আছে, মানে এই জিনিসটা হবে সিরিয়ালি, প্যারালালি কাজটা হবে না। একটা যখন ট্রানজ্যাকশন করবে তার ট্রানজ্যাকশনের কাজ শেষ, তারপরে হচ্ছে আরেকটা কাজ শুরু করতে পারবে, এরকম টাইপের। তো এটাকে বলা হচ্ছে সিরিয়াল ট্রানজ্যাকশন, মানে ওয়ান আফটার দ্য অ্যানাদার। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হবে আইসোলেশন প্রপার্টি। তো আইসোলেশন জিনিসটা বলতে তো আমরা বুঝি যে একজনকে পুরোপুরি আলাদা করে দেওয়া, যে ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও ঠিক এই জিনিসটা হবে। ধরেন টি1 টি2 আমরা যদি দুটো ট্রানজ্যাকশনের কথা চিন্তা করি, ধরেন ট্রানজ্যাকশন এরকম, ধরেন টি1 আর একটা হচ্ছে টি2। তো টি1 ট্রানজ্যাকশন হচ্ছে কি, যে টি1 ট্রানজ্যাকশন হলো শুরুতে যে রিড অফ এ, তারপরে হচ্ছে সে এটা আপডেট করছে, এর ভ্যালু আপডেট করে এ -50 করছে। তার পেনের কালারটা আর একটু মোটা করে নেন, আচ্ছা বোঝা যাইতেছে না, পেন্সিলের কালারের মতো আসছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম সুন্দর এখন ঠিক আছে। হ্যাঁ, এর ভ্যালু আপডেট করে এখন করে দিলাম হচ্ছে এ -50, তারপরে রাইট অফ এ করলাম। ওকে, দেখেন এই যখন কাজ করছে তখন কিন্তু টি2 ট্রানজ্যাকশন কোনো কিছু করছে না। এই যখন ছেড়ে দিল, দেখলো এ ছেড়ে দেওয়ার পরে এখান থেকে আবার টি2 কাজ করা শুরু করলো। ধরেন এখানে সে করছে রিড অফ এ, এর ধরেন সেকেন্ড ট্রানজ্যাকশন, রিড অফ বি, তারপর হচ্ছে এতটুকু সে কাজ করলো। আবার ধরেন টি1 আবার কাজ করা শুরু করলো। যখন এ টি2 কাজ করলো সেই সময় কিন্তু টি1 আর কাজ করছে না, সে ছেড়ে দিল। আবার হচ্ছে টি1 কাজ করা শুরু করলো, যে রিড অফ বি, বি এখন সে আপডেট করবে ইকুয়াল টু বি +50, তারপরে হচ্ছে রাইট অফ বি। তো এই জিনিসটা বোঝা যাচ্ছে যে ট্রানজ্যাকশন যখন হবে তখন সেই জিনিসটা দেখা গেলো যে একজন কাজ করছে যখন, তখন আরেকজনের কাজ করছে, আরেকটা ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে না, আলাদা আলাদা করে কাজ করছে। ঠিক আছে, তো আইসোলেশন বলতে বোঝাবে যেখানে ট্রানজ্যাকশনটা হবে সিরিয়াল ম্যানারে। ঠিক আছে, সিরিয়ালি, ওয়ান আফটার আদার, ওয়ান আফটার দ্য আদার। ঠিক আছে, এই মেথডে কাজ করবে। ওকে, তো আমরা যে অ্যাসিড প্রপার্টির কথাটা বলছি, তো সেই অ্যাসিড প্রপার্টি জিনিসটা কি আবার হচ্ছে টোটালটাই একটু বলে দিই। ACID, তো এ দ্বারা বোঝাবে হচ্ছে অ্যাটমিসিটি, সি দ্বারা বোঝাবে হচ্ছে কনসিস্টেন্সি, আইতে আইসোলেশন। করে নিন, আমাদের দেখা যাচ্ছে না তো। স্যার আমি না দেখতে পারতেছি না, শুধু আমার প্রবলেম হইতেছে নাকি? স্ক্রিন শেয়ার হচ্ছে না? স্ক্রিন শেয়ার ঠিক আছে, দেখা শুধু যাচ্ছে হইতেছে বোর্ডটা আপনার একটু রাইট বাড়িয়ে নিন। বি আপনি পর্যন্ত যেখানে আছে। ফলো হচ্ছে না স্যার, ফলো হচ্ছে না। না, আপনার সাথে সাথে পেজটা রোল করতেছেন, মুভ করতেছেন। আচ্ছা,
আচ্ছা, আমি হচ্ছে তাহলে আরেকবার শেয়ার দিচ্ছি। এবার দেখা যাওয়ার কথা। আমরা হচ্ছে এসিআইডি অ্যাসিড প্রপার্টির কথা বললাম। তো এতে কি বোঝাবে সেটা হচ্ছে অ্যাটমিসিটি, সিতে হচ্ছে কনসিস্টেন্সি, আইতে বোঝাবে হচ্ছে আইসোলেশন, ডিতে বোঝাবে হচ্ছে ডিউরেবিলিটি। তাহলে অ্যাটমিসিটি বলতে কি বুঝলাম? অ্যাটমিসিটি হলো যে ট্রানজ্যাকশন যদি হয় প্রপারলি হবে, যদি না হয় তাহলে সেখান থেকে রোল ব্যাক করে চলে আসবে, ওই ট্রানজ্যাকশনটা হবে না। মানে হইলে প্রপারলি হবে, না হলে হবে না। পার্শিয়াল ট্রানজ্যাকশন বলে কোনো কথা নাই, ঠিক আছে? আর কনসিস্টেন্সি জিনিসটা কি? যদি আমার ট্রানজ্যাকশনটা পুরোপুরি কমপ্লিট করে, তাহলে ট্রানজ্যাকশনের আগে যে অ্যামাউন্টটা থাকবে ট্রানজ্যাকশনের পরেও দুইটা যোগ করলে সেম অ্যামাউন্টই শো করবে। এটা হচ্ছে কনসিস্টেন্সি। আইসোলেশন জিনিসটা কি বুঝলাম? যখন একটা ট্রানজ্যাকশন চলছে অ্যাট এ টাইম, আর একটা ট্রানজ্যাকশনের কাজ দেখা যাবে অফ থাকবে, অন্য একটা ট্রানজ্যাকশনের কাজ সেখানে করতে পারবে। একটা ট্রানজ্যাকশনের কাজ শেষ, তখন অন্য ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে, পর আবার আরেকটা ওই ট্রানজ্যাকশনের কাজ করছে, ঠিক আছে? তো এইটাকে বলা হচ্ছে আইসোলেশন। আর ডিউরেবিলিটি জিনিসটা কি? যে ট্রানজ্যাকশন যদি একবার শেষ হয়, তারপরে যে ভ্যালুটা থাকে সেটা হঠাৎ করে কখনোই ডাটাবেস থেকে চেঞ্জ হয়ে যাবে না। পরবর্তী যখন ট্রানজ্যাকশান আসবে তারপরে কেবল আপডেট হবে, তার আগে পর্যন্ত যে ভ্যালুটা থাকলো সেই ভ্যালুটা স্টোর করবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হচ্ছে ডিউরেবিলিটি। ওকে, এরপরে হচ্ছে আমরা দেখব ট্রানজ্যাকশনের স্টেট। এটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশনের প্রপার্টি, ঠিক আছে? এটা হচ্ছে প্রপার্টি, অ্যাসিড প্রপার্টি। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট খুবই। আর এরপরে দেখবো হচ্ছে ট্রানজ্যাকশনের স্টেট, এটাও ইম্পর্টেন্ট। ওকে, তো ট্রানজ্যাকশনের স্টেপ কিছু কিছু স্টেপ আছে, সেগুলো হচ্ছে শুরুতে যেটা হয় যে অ্যাক্টিভ স্টেটে থাকে, যখন ট্রানজ্যাকশনটা শুরু হয় অ্যাক্টিভ স্টেট। এরপরে আমরা যখন বললাম যে কিছুক্ষণ সময়ের জন্য মেমোরিতে সেটা স্টোর হয়, ডাটাবেজে ডিরেক্টলি না যে, সেটাকে বলা হচ্ছে পার্শিয়ালি কমিটেড, মানে যখন মেমোরিতে আপডেট হচ্ছে সেটাকে বলা হচ্ছে হলো পার্শিয়ালি কমিটেড। কমিট করা মানে তো আমরা বুঝি যে এখানে শেষ করা, পুরোপুরি শেষ করছে না, পার্শিয়ালি শেষ করছে। এরপরে যখন সেটা ডাটাবেজে যে স্টোর করছে তখন কিন্তু কমিটেড হচ্ছে। এরপরে যদি আপনি 50 যখন হয়ে গেছে, এরপরে যখন বলে চিন্তা করেন যে আমার অ্যাকাউন্টে তো 100 টাকা থাকার কথা, তখন কিন্তু আর বললে হবে না, কারণ সেটা অলরেডি ডাটাবেজে আপডেট হয়ে গেছে। এরপরে চাইলেও আর সে টাকা পাওয়া যাবে না, ঠিক আছে? তো এরকম হচ্ছে ব্যাপার যে অ্যাক্টিভ অবস্থায় থাকলো, অ্যাক্টিভ অবস্থায় থাকার পরে অ্যাক্টিভ অবস্থায় থাকার পরে সেটা পার্শিয়ালি কমিটেডে চলে যাবে, মেমোরিতে কিছুক্ষণ থাকবে, তারপরে সেটা ডাটাবেজে গেলে পুরোপুরি কমিটেড হয়ে যাবে। ওকে, এখন এমনও হতে পারে যে আপনার পার্শিয়ালি কমিটেড হওয়ার পরে মেমোরিতে আসে যখন, তখন কোনো কারণে সিস্টেম ক্র্যাশ বা কোনো কারণে হার্ডওয়্যার ফেলারের কারণে সেই ট্রানজ্যাকশানটা ফেল করে গেল। সেই ফেল যদি হয় তাহলে কি হবে? যে ট্রানজ্যাকশানটা পুরোটাই অ্যাবর্ট হয়ে যাবে। অ্যাবর্ট মানে তো আমরা বুঝি সেটাকে নষ্ট করে দেওয়া, ড্যামেজ করে দেওয়া। মানে ট্রানজ্যাকশানটা কোনো কারণে যদি পার্শিয়ালি কমিটেডের পরেও ফেলড হয়ে যায়, তারপরে সে ট্রানজ্যাকশানটা আস্তে আস্তে অ্যাবর্ট হয়ে যায়। এখন যখন অ্যাবর্ট হয়ে গেল তখন কিন্তু আবার আপনার যে অ্যাভেলেবল ব্যালেন্সটা থাকে সেটা আবার ব্যাক চলে আসে, রোল ব্যাক হয়ে যায়, ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ব্যাপার, যে অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তারপর হচ্ছে পার্শিয়ালি কমিটেডের পরে পুরোপুরি কমিটেড হতেও পারে যদি আপনার ট্রানজ্যাকশানটা পুরোপুরি ক্লিয়ারলি হয়, কমপ্লিটলি হয়ে যায়, তখন কমিটেড করবে। আর যদি কোনো কারণে ফেলড করে, মেমোরিতেই কেবল চেঞ্জটা আসবে, এরপরে সেটা কিন্তু ডাটাবেজে স্টোর করবে না, তখন ট্রানজ্যাকশানটা অ্যাবর্ট হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে ট্রানজ্যাকশন স্টেট। তাহলে ট্রানজ্যাকশন স্টেট আমরা দেখলাম অ্যাক্টিভ স্টেট, পার্শিয়ালি কমিটেড স্টেট, ফেলড, অ্যাবর্টেড, আর হচ্ছে কমিটেড। তো শুরুতেই অ্যাক্টিভ স্টেট দ্বারা কী বোঝাবে? এই অ্যাক্টিভ স্টেট দ্বারা বোঝাবে হচ্ছে যে আপনার যেই ট্রানজ্যাকশানটা হবে সেই ট্রানজ্যাকশানের ইনিশিয়াল স্টেট এটা, ঠিক আছে? তো এই স্টেটে যখন থাকবে, মানে যতক্ষণ পর্যন্ত ট্রানজ্যাকশানটা এক্সিকিউটিং পর্যায়ে থাকে সেই পর্যায় পর্যন্ত এই অ্যাক্টিভ স্টেটে থাকে।
তারপরে এই পার্শিয়ালি কমিটেড এটা বলতে কি বোঝায়, যে পার্শিয়ালি কমিটেড বোঝায় যে যখন পর্যন্ত আমি ওই মেমোরিতে কেবল পর্যন্ত রাখছি জিনিসটা, আমি যেই অ্যাড করি বা ডিডাক্ট করি সেই জিনিসগুলো কেবল মেমোরিতে পর্যন্ত যখন রাখছি সেটা হচ্ছে পার্শিয়ালি কমিটেড। এরপর আমরা যদি ফেল্ড স্টেটের কথা বলি, তো ফেল্ড স্টেটে বোঝাবে কি জিনিস, যে নর্মাল এক্সিকিউশন যখন হচ্ছে না, মানে নর্মাল এক্সিকিউশনের যে প্রসেস সেই অনুযায়ী যখন ট্রানজ্যাকশানটা হচ্ছে না তখন সেই স্টেটটাকে বলা হচ্ছে ফেল্ড স্টেট। ওকে, আর অ্যাবোর্টেড বলতে কি বোঝাবে, যদি ফেল্ড করে, আমরা কিন্তু পার্শিয়ালি কমিটেডের পরপরই ডিরেক্টলি অ্যাবোর্ট করছি না, ফেল্ড স্টেটে যাওয়ার পরে তারপরে হচ্ছে অ্যাবোর্টের কথা চিন্তা করছে। ওকে, তো অ্যাবোর্টে হচ্ছে যখন, তখন আফটার দ্য ট্রানজ্যাকশান, মানে যখন এটা কি হবে, যখন ফেল্ড হচ্ছে তখন সেটা রোল ব্যাক করবে। এবং ডাটাবেজে যখন অলরেডি কিন্তু আমার মেমোরিতে ধরেন এ এর ভ্যালু 50 হয়ে গেল, বি এর ভ্যালু হলো 250 মেমোরিতে, কিন্তু যদি ট্রানজ্যাকশানটা ফেল করে তখন ডাটাবেজে কিন্তু আর এটা চেঞ্জ আসবে না, ডিরেক্টলি মেমোরি থেকে ডাটাবেজে তখন তুলবে না। যদি ফেল করে অ্যাবোর্ট হয়ে যাবে না, এখানেই শেষ। এ এর ভ্যালু এখানে 100 দেখাবে, বি এর ভ্যালু এখানে 200 দেখাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যাবোর্টের পরের অবস্থা। তো যদি অ্যাবোর্ট হয় তখন কি হবে, দুইটা কন্ডিশন আসতে পারে এখানে, দুই ধরনের অপশান আসতে পারে আপনার হাতে। সেটা হচ্ছে রিস্টার্ট দ্য ট্রানজ্যাকশন, আপনাকে কার্ডটা পুরোপুরি বের করে দেবে, বলবে যে আবার ট্রানজ্যাকশন করে দেখেন। ঠিক আছে, কার্ড পাঞ্চ আবার করে দেখেন, সেটা হচ্ছে রিস্টার্ট দ্য ট্রানজ্যাকশন। মানে যদি আর লজিক্যাল কোনো ইরর না থাকে তাহলে, মানে লজিক্যাল ইরর বলতে যে যদি কোনো আসলেই কোনো ইরর থাকে তাহলে বারবার ওই পার্শিয়াল কমিটেড হওয়ার পরে আপনাকে হচ্ছে ফেল্ড দেখাবে। আর যদি লজিক্যাল ইরর না থাকে, ইন্টারনাল কোনো লজিক্যাল ইরর না থাকে, তাহলে রিস্টার্ট করলে সেটা পুরোপুরি কমিটেড হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। ওকে, আরেকটা হচ্ছে যদি এরকম লজিক্যাল ইরর হতেই থাকে, ইন্টারনাল কোনো যদি সমস্যা হয়, ট্রানজ্যাকশন যদি ফেল করে, তাহলে সেটা অ্যাবোর্টেড স্টেটে চলে যাবে। ওকে, এরপরে কমিটেড স্টেটটা আমরা বুঝছি যে যদি সাকসেসফুল ট্রানজ্যাকশান হয়, কমপ্লিশন হয়, তাহলে সেই জিনিসটা কমিটেড হবে। তাহলে ট্রানজ্যাকশান স্টেটগুলো বোঝা গেলো। আমরা হচ্ছে নর্মালি এই 5 ধরনের স্টেট দেখতে পাবো একটা ট্রানজ্যাকশানে: অ্যাক্টিভ স্টেট, পার্শিয়ালি কমিটেড, ফেল্ড, অ্যাবোর্টেড, আর একটা হচ্ছে কমিটেড। ক্লিয়ার এ পর্যন্ত? হ্যাঁ, নিলয় বোঝা যাচ্ছে? নিলয়, সাইফুর আছে নাকি? জি স্যার। হ্যাঁ, রোল 15। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ট্রানজ্যাকশনের হচ্ছে এরপরে আমরা যে টপিকটা দেখব সেটার নাম হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন। স্যার নেক্সট ক্লাসে দেখি এটা। আচ্ছা, এইটুকু টপিকই দেখাই দিই, কনকারেন্ট এক্সিকিউশন। কনকারেন্ট এক্সিকিউশন বলতে কি বোঝাবে, সেটা হচ্ছে যে এট এ টাইম প্যারালাল দুইটা কাজ চলছে আপনার। ঠিক আছে, এখন মাল্টিপল ট্রানজ্যাকশন একই টাইমে অ্যালাউ কীভাবে করা যায় সেটা, মানে একই সাথে জিনিস যদি কোনো একটা সিস্টেমে চলতে থাকে তাহলে সেটাকে আমরা বলি কনকারেন্ট এক্সিকিউশন। তো এখন এটা করাতে আপনার সুবিধা কী হবে, অ্যাডভান্টেজটা কি, সেটা হচ্ছে যে আপনার প্রসেসর ইনক্রিজড হবে, মানে এফিসিয়েন্সি অনেক বাড়বে, এট এ টাইম অনেকগুলো কাজ আপনি করতে পারছেন। ঠিক আছে, এবং ডিস্ক ইউটিলাইজেশনটা আপনার প্রপারলি হবে। আরেকটা কি, সেটা হচ্ছে রিডিউসড অ্যাভারেজ রেসপন্স টাইম। যদি আপনার যে রেসপন্স টাইমগুলো থাকে, নর্মালি রেসপন্স টাইম হয়তো আপনার অপারেটিং সিস্টেমও জিনিসটা একটু দেখে আসছেন, যে সিপিইউতে কোনো একটা প্রসেস যখন নর্মালি যে আমাদের যে র্যাম প্রসেসগুলো তো আসে শুরুতেই, আসার পরে সাথে সাথেই কিন্তু সিপিইউতে অ্যাক্সেস পায় না। এখন কখন সে র্যামে আসলো বা মেমোরিতে আসলো, তারপরে কখন সে সিপিইউতে যাচ্ছে, এর যে মাঝে যে টাইম সেটাকে বলা হচ্ছে রেসপন্স টাইম। তো এই যে অ্যাভারেজ যে রেসপন্স টাইম সেটাও কিন্তু অনেক কমে যায় প্রত্যেকটা প্রসেসের জন্য। সুতরাং কনকারেন্ট এক্সিকিউশনের সুবিধা হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনক্রিজড প্রসেসর অ্যান্ড ডিস্ক ইউটিলাইজেশন, আর একটা হচ্ছে রিডিউসড অ্যাভারেজ রেসপন্স টাইম। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন। আর নেক্সট ক্লাস থেকে তাহলে আমরা শিডিউল শুরু করে দেবো। শিডিউল টপিকটা অনেক ইম্পর্টেন্ট, আজকে দেখতে বলে ভালো। তো আজ থেকে একটু শুরু করবো নাকি শিডিউলের কয়েকটা জিনিস? স্যার আজকে থাক স্যার, আরেকদিন অনেকগুলা নতুন টপিক।
পাইলাম তো স্যার স্যার এই টপিকটা একটু আরেকবার বোঝানো যায়? আচ্ছা, কনকারেন্ট এক্সিকিউশনের জিনিসটা, জি স্যার। আচ্ছা কনকারেন্ট এক্সিকিউশন জিনিসটা বোঝাবে যে এট এ টাইম আমি দুইজনকে কাজ করাবো, ঠিক আছে? মানে এমনটা না যে হচ্ছে কোনো একটা প্রসেসের কাজ আপনার চলছে, সে যখন কাজ করবে অন্য কোনো কাজ করতে পারবে না। কনকারেন্ট এক্সিকিউশন বলতে বোঝাবো যে এট এ টাইম আমি কয়েকটা মাল্টিপল ট্রানজ্যাকশন যাতে একই সাথে অ্যালাউ করে সেই সিস্টেম হচ্ছে রেডি করা, সেটাকে বলা হচ্ছে কনকারেন্ট এক্সিকিউশন। এখন এতে করে সুবিধা কী হবে, যে একই সাথে অনেকগুলো মানুষ একসাথে কাজ করতে পারবে, তাহলে এটা করে আপনার এফিসিয়েন্সিটা বাড়বে, মানে ট্রানজ্যাকশানের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে অনেক ভালো হবে, ঠিক আছে? এটা হচ্ছে বলছে হচ্ছে ইনক্রিজ প্রসেসর অ্যান্ড ডিস্ক ইউটিলাইজেশন। আর রিডিউস এভারেজ রেসপন্স টাইম মানে কি, রেসপন্স টাইম জিনিসটা হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যা শুরুতেই অনেকগুলো প্রসেস কোনো একটা যদি র্যামে চলে আসে, সে কিন্তু আসার পরেই সিপিইউতে অ্যাক্সেস পায় না। সিপিইউতে যদি অন্য কোনো প্রসেস কাজ করে তখন দেখা গেছিলো যে অন্য কোনো প্রসেস আর সিপিইউতে অ্যাক্সেস পাচ্ছে না, সাথে সাথে কিন্তু পায় না। এখন কখন সেই র্যামের যে প্রসেস সেটা কখন সিপিইউতে অ্যাক্সেস পাবে, এই যে ডিফারেন্স কখন আসলো আর কখন সে কাজ করা শুরু করলো, এই যে ডিফারেন্স, এটাকে বলে রেসপন্স টাইম। এখন যদি মাল্টিপল জিনিসকে আমি একসাথে অ্যাক্সেস দিই প্রসেসরে, তখন কি হবে, তার রেসপন্স টাইমটা কমে যাবে। যদি ওয়ান বাই ওয়ান হয় তাহলে তো অনেক দেরি হবে। একই সাথে যদি আমি অনেকজনকে ওখানে বসতে দিই, অনেকগুলো প্রসেসকে যদি সিপিইউতে অ্যাক্সেস দিই, তখন তার রেসপন্স টাইমটা কমে যাবে, তাড়াতাড়ি সে কাজ করা শুরু করতে পারবে। এই জিনিসটাকে বলা হচ্ছে রিডিউসড অ্যাভারেজ রেসপন্স টাইম। এখন কি বোঝা যাচ্ছে নাকি আরেকবার বলবো? জি স্যার। না না স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট দিন শিডিউলটা শুরু করতে হবে। শিডিউল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট এই টপিকের মধ্যে। শিডিউল, তারপরে হচ্ছে সিরিয়ালাইজেবিলিটি, এই জিনিসগুলো শেষ করতে হবে।